হ্যাঁ, হ্যাঁ। ইমিউনোথেরাপিটা বলো, ইমিউন ইমিউনোথেরাপিটা ডিটেলস তাহলে একটু বলো, আচ্ছা, ঠিক আছে। কারণ ওটাই লাস্টের দিকে আছে আর কি। হুম। আচ্ছা, আমি যেটা এক্ষুনি বলছিলাম যে কেমোথেরাপি নানা কারণে ফেল করতে পারে। তো ফেল করার, আচ্ছা এক মিনিট, আমাকে কি হ্যাঁ বলতে হবে আবার? হ্যাঁ, বলতে হবে, মানে তোমার স্লাইডটা ইয়ে করতে হবে। আচ্ছা, তো আমি যেটা আগে বলছিলাম, কেমোথেরাপি একটা মানে ওটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যেটা দেখে লোকে সার্জারির সাথে, রেডিয়েশনের সাথে। তো অনেক ক্ষেত্রে সেগুলো ফেল করে, এবং তার নানা রকম যে কারণগুলো আমি বললাম যে কেমো কেন ফেল করে, সেটা ডিপেন্ডিং অন কি কি মিউটেশন আছে। সেলটা হয়তো যখন থেরাপি দেওয়া হচ্ছে সেটা এসকেপ করলো, সেই জন্য জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হলো না, তো চার পাঁচটা ছোট মানে চার পাঁচটা সেল হলেও সেটা শরীরের কোথাও একটা লুকিয়ে বসে আছে, সেটা পরে গিয়ে গ্রো করে আবার ছড়াতে শুরু করে, তো তখন সেটা রিল্যাপস হয়। তো এই ক্ষেত্রে সেই জন্য আজকাল ইমিউনোথেরাপিটা আর কি ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা এক ধরনের ক্যান্সার ট্রিটমেন্ট, যেখানে বডির নিজের ইমিউন সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে ডিটেক্ট করার জন্য, টার্গেট করার জন্য, আর ক্যান্সারকে ডিস্ট্রয় করার জন্য। কিভাবে না, ইমিউন সিস্টেমটাকে স্টিমিউলেট করা হচ্ছে বা ইমিউন রেসপন্সটাকে এনহ্যান্স করা হচ্ছে। তো সেখানে আর কি নানা রকম পদ্ধতি আছে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লাইক থেরাপি যেগুলো ব্যবহার করা হয়। আমি একটা ডায়াগ্রামেটিক ভিউ দিয়ে আর কি দেখাবো যে আমাদের লেটস সে শরীরের একটা কোথাও টিউমার হলো, হ্যাঁ, যেরকম এই লোকেশনে দেখা যাচ্ছে। তো সেইখানে আর কি এই বিভিন্ন যে মেথড গুলো আছে সেগুলো ইউজ করা হচ্ছে। একটা টিউমার, টিউমার মানে কিন্তু শুধু ক্যান্সার সেল নয়, সেখানে নানা ধরনের সেল আছে। সেখানে আমাদের হোয়াইট ব্লাড সেল গুলো থাকে, যেগুলোকে আমরা তোমার স্লাইডটা লিম্ফোসাইট মনে বলে হয় জানি। শেয়ার হচ্ছে না। হচ্ছে না? দাঁড়া দেখি, না। কি জ্বালাতনে স্টার্ট করো। আমার স্লাইড দেখা যাচ্ছে? তো স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার আমি যেটা একটু আগে বলছিলাম, আগের স্লাইডটায় গিয়ে ফিরে যাচ্ছি, যে ড্রাগ রেজিস্ট্যান্স। তো ড্রাগ রেজিস্ট্যান্স তো ডেফিনেটলি হয় ক্যান্সারে, আমরা জানি রিল্যাপস করে। এবং তার কারণটাও আমি বললাম কেন সেটা রিল্যাপস করে। সেটা হচ্ছে যে কখনো কখনো মিউটেশন অ্যাকোয়ার হচ্ছে, সেটা শুরু থেকেই থাকতে পারে বা ডিউরিং দ্য থেরাপি অ্যাকোয়ার হতে পারে, এবং সেই সেলগুলো বেঁচে যাচ্ছে, যেটা কিনা পরবর্তীকালে আফটার ট্রিটমেন্ট অন্য কোনো লোকেশনে গিয়ে নতুন করে টিউমার ফর্ম করছে। তো আরো কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে যেগুলো আর কি এই ড্রাগ রেজিস্ট্যান্সে সাহায্য করে। সেই কারণের জন্য এখন একটা খুব নতুন ফর্ম অফ থেরাপি আর কি চালু করা হয়েছে, যেটাকে আমরা বলে থাকি ইমিউনোথেরাপি। হ্যাঁ, তো এইখানে কি করা হচ্ছে, ইমিউনোথেরাপি বা ইমিউন থেরাপি বলতে যেটা মিন করা হচ্ছে, যে বডির নিজের ইমিউন সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে ডিটেক্ট করতে, টার্গেট করতে আর ডিস্ট্রয় করতে ক্যান্সার সেলসকে। তো সেইখানে আহ কিরকম ভাবে হয় ইমিউনোথেরাপি বেসিক্যালি, মানে আমাদের ক্যান্সারটা অনেক সময় কিভাবে গ্রো করছে, মানে ইমিউন ডিটেকশনটাকে অ্যাভয়েড করছে, ইমিউন রেসপন্স গুলোকে সাপ্রেস করছে, আর একটা এনভায়রনমেন্ট তৈরি করছে যেখানে ইমিউন সেলস গুলো কাজ করবে না। তো আমি এটাও একটা ডায়াগ্রামেটিক্যালি বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা লেটস সে হিউম্যান সিস্টেম, যেখানে টিউমার আছে, এবং সেই টিউমারে কিন্তু নানা ধরনের কম্পোনেন্টস আছে। মানে টিউমার ডাজন্ট মিন অনলি দ্য ক্যান্সার সেলস, আর টিউমার হ্যাজ ডিফারেন্ট কম্পোনেন্টস। কিরকম, হোয়াইট ব্লাড সেলও থাকছে আমাদের, যেরকম টি সেল এর যে সিডি, মানে আমাদের যে টি সেল গুলো থাকে, আমরা যখন ব্লাড টেস্টিং করতে দিই, যখন ডাক্তাররা দেয়, তখন সাধারণত কি থাকে, টি সেল বি সেল কাউন্ট গুলো চেক করা হয়। তো সেই টি সেল গুলো হচ্ছে প্রাইমারি, যারা টিউমারকে আটকাবার জন্য যায়, কিন্তু অনেক সময় তারা কাজ করতে পারে না। তেমনি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা আরেক ধরনের সেল যেটা আমাদের ইমিউন সিস্টেমে কাজ করে বিভিন্ন ভাবে। আর এই যে ফাইব্রোব্লাস্ট, যেগুলো কিনা ক্যান্সার সেল নয় কিন্তু সাপোর্টিভ সেলস, তো সেইগুলো প্লাস টিউমার সেল তো আছেই। এছাড়া ব্লাড ভেসেলস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হেল্প করছে ব্লাড সাপ্লাই করে টিউমারটাকে গ্রো করতে। তো এইটাকে আটকাবার জন্য নানা ধরনের এই ইমিউন থেরাপি বেসড ট্যাকটিক্সও ব্যবহার করা হয়, যেগুলো হালে খুব আর কি ইমপ্রুভমেন্টস হয়েছে, এবং সেটা অনেক ক্ষেত্রেই খুব উপকার দেয় পেশেন্টদের। যেরকম অ্যান্টিবডি বেস থেরাপি, অ্যান্টিবডিটা গিয়ে আটকাতে পারে, একটা পার্টিকুলার সেলকে অ্যাক্টিভেট করতে পারে। কার টি সেলস আছে, যেরকম এইটা কার টি সেলস, এটা এক ধরনের টি সেল, মানে এক ধরনের লিম্ফোসাইট, যেটা স্পেসিফিক্যালি ক্যান্সার সেলকে গিয়ে অ্যাটাক করে। তো এই কার টি সেল যেটা, সেটা যদি ইনজেক্ট করা হয় ব্লাডে, এই যে এখানে এগুলো সবই আর কি ইনজেকশনের মাধ্যমে শরীরে ঢোকানো হয়, বা অনেক ক্ষেত্রে টিউমারেও ইনজেক্ট ডাইরেক্টলি করা যেতে পারে। সেইটা করলে তখন কি হচ্ছে, এরা গিয়ে ওই লোকেশনে গিয়ে সেটাকে আটকাবার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে কি হয়,
ভাইরাস। ভাইরাসটা কি না, ভাইরাস কিছু কিছু ভাইরাস আছে যারা স্পেসিফিক্যালি ক্যান্সার সেলগুলোকে আটকাতে সাহায্য করে, মানে ক্যান্সার সেলগুলোর মধ্যেই ডিভাইড করে সেটাকে নষ্ট করে দেয়। তো সেই ভাইরাসগুলোকে আমরা অনকোলাইটিক ভাইরাস বলে থাকি। তো সেই ভাইরাসগুলো ইউজ করেও ক্যান্সার সেলকে মারা যায়। এছাড়া যেটা আমি বললাম ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু প্রিভেন্টিভ যে এইচপিভি ভ্যাকসিন সেরকম নয়। এই ভ্যাকসিনটা হচ্ছে স্পেসিফিক্যালি ডিজাইন ফর টার্গেটিং দ্য টিউমার্স, মানে ভ্যাকসিনের কম্পোনেন্টের মধ্যে টিউমারের কিছু কিছু কম্পোনেন্ট থাকছে যেটাকে ইমিউন সেল তখন আইডেন্টিফাই করে তার এগেনস্টে একটা মানে রেসপন্স মাউন্ট করতে পারছে। তো এই পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই এখন একসাথে ব্যবহার করা হয়। কোথায় না, কিছু কিছু কমনলি ট্রিটেড ক্যান্সার যেরকম আমরা জানি মেলানোমা, তারপরে নন স্মল সেল লাং ক্যান্সার, রেনাল সেল কার্সিনোমা, হজকিন্স লিম্ফোমা, হেড অ্যান্ড নেক ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে, ব্লাডার ক্যান্সার, বা একটা খুব মানে অ্যাগ্রেসিভ ফর্ম অফ ব্রেস্ট ক্যান্সার যেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। এগুলোতে আর অন্য কোনো থেরাপি খুব একটা কাজ করে না। লিমিটেশনস আর বেনিফিটস, অবভিয়াসলি সব থেরাপিরই একটা করে লিমিটেশন আর বেনিফিট থাকে। বেনিফিট হচ্ছে ক্যান্সারের এগেনস্টে টার্গেটিংটা অনেক বেশি প্রিসাইজ, লং টার্ম রেমিশনে হেল্প করে, আর কেমোথেরাপির থেকে সাইড এফেক্টস মানে টক্সিসিটিটা অনেকটা কম কিছু কিছু ক্ষেত্রে। বাট অবভিয়াসলি এরও নিজস্ব লিমিটেশন আছে, সব পেশেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর সাইড ইফেক্টসও থাকতে পারে, যেরকম ইনফ্লামেশন হতে পারে, থাইরয়েডাইটিস হতে পারে, কোলাইটিস, অনেক ক্ষেত্রে সাইটোকাইন স্টর্মও হয় অনেক পেশেন্টের। তো এই সমস্যাগুলো থাকে, সেজন্য ডাক্তারের সাথে কনসাল্ট করে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আর অনেক ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে এক্সপেন্সিভও হয়, তাই সবার ক্ষেত্রে সেটা অ্যাফোর্ড করাটা কতটা পসিবল সেটা জানা নেই। অ্যান্ড সবসময় যে এটা একদম 100% তার নয়, রেজিস্ট্যান্স কিন্তু এর ক্ষেত্রেও হতে পারে। আর এছাড়া কি না, কোথায় কোথায় ব্যবহার হয় যেটা আমি বললাম, যে ক্লিনিক্যাল সিচুয়েশন হচ্ছে অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক ক্যান্সার, যেরকম যেটা বললাম যে কেমোথেরাপি কাজ করছে না, ক্যান্সারটা অনেকটা ছড়িয়ে গেছে, তো অবভিয়াসলি কেমো দিয়ে উপকার হবে না বা একটা কোনো সার্জারি দিয়ে উপকার হবে না। তখন সেখানে ইমিউনোথেরাপি দিয়ে সিস্টেমিক্যালি যাতে গোটা শরীর থেকে একটা রেসপন্স আসে সেখানে ইউজ করা হয়। তো সেটার কমন এক্সাম্পল হচ্ছে লাং ক্যান্সার বা মেলানোমা। কিছু স্পেসিফিক যদি ক্যান্সারের বায়োমার্কার থাকে তখন সেইটাকে টার্গেট করে তখন সেটার এগেনস্টে ইমিউন সিস্টেমকে ট্রিগার করা যায়, তো সেইখানে ইউজ হতে পারে। রিফ্র্যাক্টরি বা রিল্যাপসড, যেখানে হয়তো কেমো বা রেডিয়েশন ফেল করে গেছে, যেখানে আবার নতুন করে ক্যান্সারটা এসছে, তো সেইখানে এটা কাজে দেয়। অ্যাডজুভেন্ট থেরাপি মানে পোস্ট সার্জারি, সার্জারি হয়ে গেছে তারপরে যাতে রেকারেন্স না হয়, মানে যে ক্যান্সারটা আবার ফিরে আসা সেইটা যাতে না হয় টিউমার রিমুভালের পরে, তখন সেটা এই ক্ষেত্রে দেয়া যেতে পারে। নিউ অ্যাডজুভেন্ট থেরাপি প্রি সার্জারি, মানে সার্জারির আগে অনেক ক্ষেত্রে টিউমারটাকে শ্রিঙ্ক করার জন্য, সাইজে ছোট করার জন্য, তখন নিউ অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবেও বিফোর সার্জারি দেওয়া যেতে পারে। সার্টেন আর্লি স্টেজ ক্যান্সার যেরকম লাং, কোলন, ব্লাডার, বা মেনটেনেন্স মানে ইনিশিয়াল ট্রিটমেন্ট একটা ক্যান্সারের হলো কিন্তু যাতে রেকারেন্স না হয় বা ডিলে করা যায় রেকারেন্সটাকে, সেই জন্য মেনটেনেন্স থেরাপির জন্য করা যেতে পারে। হেমাটোলজিক্যাল ক্যান্সার যেগুলো আছে, ব্লাড ক্যান্সার যে ধরনের, সেইখানে ইউজ হয়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এইচপিভি, ইবিভি আর হেপাটাইটিস রিলেটেড যে ক্যান্সার গুলো সেইখানের ক্ষেত্রেও এইটা ব্যবহার করা যেতে পারে। তো এইটা হচ্ছে গোটা আইডিয়াটা যে কেন ইমিউনোথেরাপি ইউজ হচ্ছে এবং কোথায় কখন কোন সিচুয়েশনে ইউজ হতে পারে। বাট ডেফিনেটলি এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, সেজন্য ডাক্তারের সাথে পরামর্শ করে ওনারাই কেস বেসিসে বলতে পারবেন যে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা এখন অ্যাক্টিভলি অনেক জায়গাতে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি একটা ওভারঅল পিকচার দেখলাম, ফ্রম বিগিনিং টু ক্যান্সার causing agents to cancer screening detection. Then we come to the point of uh, treatments regarding the vaccine. প্রিভেন্টিভ এইগুলো হলো, প্রিভেন্টিভ তারপরে এবং মেজার্স গুলো প্রিভেন্টিভ মেজার্স গুলো। হ্যাঁ, প্রিভেন্টিভ মেজার্সটা তো সেটা ওই ক্যান্সার কজিং এজেন্ট, সেই জায়গাটাতেও আমরা অনেকটা দেখতে পেলাম ইয়ে করে। এবং মানে আমাদের লাইফস্টাইলস বা ইয়ে, এবং তারপরে যেটা ক্যান্সার ছাড়াও আমাদের মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত অন্যান্য ডিজিজ গুলো করে, যেটা অনেকটা লাইক টু দা ক্যান্সার অর টিউমার, ম্যালিগন্যান্ট টিউমারের সঙ্গে অনেকটা সিমিলারিটিস খুঁজে পাওয়া যায়। তো সেইটার মধ্যেও যে কনফিউশনটা, সেটাও অনেকটা ক্লিয়ার পিকচার আমরা পেলাম আলোচনায়, আলোচনা। এবং তারপরে একদম যেটা অ্যাডভান্স লেভেলের মানে থেরাপিউটিক এই ইমিউনোথেরাপি, সেটার একটা ওভারঅল
ডিজাইনটা আমরা জানতে পারলাম ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং আমাদের এই ট্রিটমেন্টটা অ্যাভেল করতে গেলে কি কি ধরনের আমাদের প্রিকশনস এবং কি কি ধরনের সাইড এফেক্টস হতে পারে সেটা নিয়েও আমাদেরকে অ্যাওয়ার করলেন তনয়াদি। তো ওভারঅল এটাই এখানে আমাদের আলোচনাটা সাম আপ হলো। তো এবার আমি জাস্ট তনয়াদিকে এটার ব্যাপারে আরেক মানে আর তো নতুন করে এটা কিছু জানার নেই, তো ক্যান্সার নিয়ে আমাদের ইন ফিউচার কিভাবে আরো কাজ করতে হবে সেটা আমরা তনয়াদির সাথে জেনে নেবো যে এই অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, এবং তারপরে আমরা রাহিদিকে বলবো যে এটাকে ক্লোজার করতে। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা একটাই মূল কথা হচ্ছে এখানে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যত আগে ডিটেকশন হবে তত ভালো। প্রিভেন্ট করার জন্য যে ভ্যাকসিন গুলো অ্যাভেলেবল, যেটা মানে ইজিলি ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া যেতে পারে, সেইগুলো নিয়ে নিজেদেরকে প্রোটেকশনে আনা সেটা একান্তই জরুরি। ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানেই যে সেটা একদম 100% ফুল প্রুফ তা নয়। তা সত্ত্বেও রেগুলার স্ক্রিনিং করাটা খুব জরুরি, সেটা সব ক্যান্সারের ক্ষেত্রেই। এখন প্রচুর ব্লাড বেসড বায়োমার্কার স্ক্রিনস হয়, মানে যেগুলো আর কি ব্লাড টেস্টিং এর মাধ্যমে ডাক্তারদের বুঝতে সাহায্য করে যে কোনো রকম ক্যান্সার বডিতে গ্রো করছে কিনা। বা তো সেইগুলো রেগুলার একটা মনিটরিং করলে একটা আন্দাজ, যেমন ছেলেদের ক্ষেত্রে আমি যেটা এটা বলতে চাই, প্রস্টেট ক্যান্সারটা খুব কম, এবং সেইটা সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে ওই পিএসএ অ্যান্টিজেন মানে কতটা ব্লাডে রয়েছে সেটার বেসিসে ডাক্তাররা অনেক সময় চেষ্টা করেন বোঝার যে কোনো রকম অ্যাবনর্মালিটি আছে। তো সব সময় যে ওটা ক্যান্সার স্পেসিফিকই হয় তা নয়, কিন্তু একটা নর্মাল রেঞ্জের বাইরে রিডিং আসছে তখন অবভিয়াসলি সেটা অ্যালার্মিং, এবং সেটা থেকেই তখন ডাক্তাররা মাল্টিপল ডায়াগনস্টিক টেস্টিং গুলো করে বুঝতে পারবেন যে এটা সত্যি কোনো ম্যালিগন্যান্সি আছে নাকি বিনাইন কোনো কন্ডিশন। বাট ইয়ারলি একবার করে চেক আপ করানো, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল চেক আপটাও ভীষণ জরুরি। বয়স অনুযায়ী ডাক্তারের সাথে কনসাল্ট করে ফ্রিকোয়েন্সি অফ প্যাপস টেস্টিং সেটা কতটা কি করতে লাগবে সেটা সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। রেগুলার ডায়েটটাকে মেনটেন করা, যাতে মানে এক্সেসিভ এই অয়েলি ফুড, ল্যাক অফ এক্সারসাইজ, গ্রিলড ফুড, হ্যাঁ এই ধরনের ফাস্ট ফুড এগুলোকে বন্ধ করে মোর টুয়ার্ডস গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, ফাইবার বেসড ডায়েট এগুলোর দিকে যাওয়া, বা হেলদি একটা বডি ওয়েট মেনটেন করা, রেগুলার এক্সারসাইজে থাকা, যে কোনো ফর্ম অফ এক্সারসাইজ, নিজেদের সার্কাডিয়ান রিদমটা মেনটেন করা, মানে বেশিক্ষণ রাত না জাগা, খাওয়াটাকে টাইমে করা, টাইমে শোয়া যতটা পারা যায়। আমাদের অবভিয়াসলি নিজেদের কাজের জন্য অনেক ক্ষেত্রে সেটা ডিসরাপ্টেড হয়, কিন্তু সেটা যদি নর্ম হয়ে যায় লাইফে তখন সেটা খুব সমস্যা। তো এইগুলোকে যদি মেনে চলা যায় এবং রেগুলার ডাক্তারের সাথে থাকা যায় কন্ট্যাক্টে, রেগুলার মাল্টিভিটামিন বা যা যা কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস যেটা অনেক সময় খাবার থেকে পাওয়া যায় না, সেইগুলো যদি রেগুলার মেনটেন করা যায় তাহলে আমার মতে ক্যান্সার কিন্তু অতটাও সাংঘাতিক নয়। কিন্তু ওই পুরো জিনিসটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অ্যান্ড আর্লি ডিটেকশন। ফ্যান্টাস্টিক। আমার মনে হয় প্রশ্নের আমাদের অন্ত নয়, মানে there is no end or dearth of questions that we can ask to Dr. Tona Rai Chaudhary, or that, or for that matter any doctor or any researcher. But হ্যাঁ, আমরা প্রচন্ড ভাবে আজকে we are fortunate that we got in touch with Dr. Rai Chaudhary। আর এরকম ভাবে কয়েকটা জিনিস না বললেই নয়, ডক্টর রায়চৌধুরী কিন্তু বিয়ন্ড হার সাবজেক্টিভ এক্সপার্টিস গিয়ে আমাদেরকে হেল্প করে চলেছে, সাপোর্ট দিয়ে চলেছে, যেটা আমাকে অ্যাকনলেজ করতেই হবে আজকে যখন সুযোগটা পেয়েছি। আমাদের ডক্টরস কন্ট্যাক্ট থেকে আরম্ভ করে মেডিকেল টিমের ফেসিলিটিস এর জন্য পর্যন্ত উনি মানে টাচে আছেন, ডাক্তারদের সাথে কথা বলছেন যাতে আমরা ওই সাপোর্টটা পাই এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য। We are extremely honored and grateful to you, Dr. Rai Chaudhary. Thank you so much. And the more I thank you, the lesser it becomes. So আমি বেশি বলবো না, শুধু এটাই চাই আপনি আমাদের সঙ্গে থাকুন আগামী দিনে। আর যেভাবে আমরা জুড়েছি একসাথে, প্রচুর প্রচুর কাজ করতে চাই। এটা তো সবে শুরু, অনেক কিছু মানে প্রবলেম হয়তো ইস্যুস আপ এন্ড ডাউন, টেকনোলজিক্যাল ইস্যুস আমরা ফেস করে আজকে ফাইনালি অন্তত এই ইন্টারভিউটা করতে পেরেছি। we are grateful কি আমরা ইন্টারভিউটা অ্যাটলিস্ট সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছি। আর I'm really hopeful and I'm sure of it কি people who are going to listen or going to view this interview, they are going to get really benefited out of it। কারণ এখানে এত আই ওপেনার জিনিসগুলো যেগুলো আমি পেয়েছি, ফ্রম লাঞ্চ বক্সেস টু হট সার্ভিং টু মানে যেই ধরনের ফুড ডেলিভারি যেগুলো আমরা বাইরে থেকে খাবার আনিয়ে যেই মেটেরিয়ালে আসছে,
মেনি মেনি থিংস, অনেক কিছু এটার মধ্যে নতুন নতুন জিনিস জানতে পারলাম। মেল ব্রেস্ট ক্যান্সার, যেটা আমাদের ধারণার বাইরে, আমরা ভাবিই না কোনোদিন, এইটা পর্যন্ত আমরা এখানে জানতে পারলাম যে দেয়ার আর 6% চান্সেস এই ঘটনাটা ঘটতে পারে। তো ডেফিনেটলি সাম আপ আমি এইভাবেই করবো। উই আর গ্রেটফুল, অনার্ড আপনি আমাদের সাথে থাকুন। আর অভিজিৎ, আমার মনে হয় আজকের প্রোগ্রামটা আমরা যেভাবে করলাম, ইন্টারভিউটা যেভাবে আমরা আজকে হয়েছে, আগামী দিনে এর থেকে বেটার আমরা এক্সিকিউট করতে পারবো, এর থেকে বেটার একদম ফরম্যাটে করতে পারবো। টেক সেভি একটু হয়ে গেলেই আমরা এই জিনিসটা ওভারকাম করে এক্স্যাক্টলি। ফেলবো। আমি ক্লোজ করছি আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। সানডের দিনে ডক্টর রায়চৌধুরী সময় বার করে আমাদেরকে দিলেন এই ইন্টারভিউটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর রায়চৌধুরী। অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ। আই থিংক দিস ইজ দ্য টাইম নাও we are closing the session. Thank you so much. It's a pleasure. Thank you. Always happy to help. Thank you. Thank you.